ছোটবেলায় মেলায় কখনো মুখোশ কিনেছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। ক্রিসের মুখোশ পরে কখনো মনে হতো শরীরে কেমন যেন একটা পাওয়ার চলে এসেছে। আজকে তেমনই একটা জাদুর মুখোশের গল্প শোনাবো আপনাদের। এই গল্পটা অনেক মজার একটা গল্প, তবে এই গল্প মজার ছলে আপনাকে এমন কিছু গভীর বিষয় শিখিয়ে যাবে যা খুব মনোযোগী আর বিচক্ষণ ব্যক্তিরা ছাড়া হয়তো বুঝতেও পারবেন না। আজ দেখবো কে কে এই শিক্ষণীয় বিষয়টা নিজে থেকেই উপলব্ধি করতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মন ভালো করার এই মজার গল্পটা। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে একটা ডুবুরিকে দেখানো হয়। সে পানির নিচে একটা পুরাতন বক্স খুলছিল। বক্সটা শিকল দিয়ে বাঁধা ছিল। ঠিক তখনই একটা পুরনো লোহার পাইপ তার উপর এসে পড়ে। লোকটা আঘাত থেকে বাঁচার জন্য সেখান থেকে সরে যায়। পাইপটা বক্সের উপর পড়ে বক্সটা একা একাই খুলে যায় আর ভেতর থেকে বের হয়ে আসে সবুজ রঙের একটা পুরনো কাঠের মুখোশ। পরের সিনে একজনকে দেখা যায় যার নাম স্ট্যানলি। স্ট্যানলি পেশায় একজন ব্যাংকের কর্মকর্তা, কিন্তু এই দুনিয়াতে তার যেন কোনো সম্মানই নেই। খুব সাদাসিধা, তাই কেউ পাত্তাই দেয় না। এরপর আমরা দেখি সে তার অফিসের একজন কলিগকে পটানোর চেষ্টা করছে। সিনেমা দুইটা টিকিট দেখিয়ে মুভি ডেটে যেতে চাচ্ছিল সে, কিন্তু মেয়েটা বলে আমার সাথে একটা বন্ধু যাবে, কারণ সে ওই সিনেমাটাও দেখতে চায়। তখন স্ট্যানলি বলে কিন্তু আমার কাছে তো মাত্র দুইটা টিকিট আছে। মেয়েটাকে পটাতে না পেরে সে টিকিট দুইটা তাকে দিয়ে দেয় যাতে সে তার বন্ধুর সাথে গিয়ে সিনেমাটা দেখতে পারে। আর তখন মেয়েটা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মেয়েটা তাকে বোকা বানিয়ে ফাও সিনেমার দুটো টিকিট নিয়ে গেল। সম্ভবত সে আর তার বয়ফ্রেন্ড একসাথে মিলে সিনেমা দেখতে যাবে। ছেলে মানুষ মেয়েদের খপ্পরে পড়েছে তো তার আর কোনো মাফ নেই। এরপর সেখানে স্ট্যানলির বন্ধু চার্লি আসে আর সে স্ট্যানলিকে বলে ও শুধু তোমাকে ব্যবহার করছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। এটা হচ্ছে আমাদের সেই বন্ধু যারা আমাদের মন থেকে ভালো চায় আর বুঝায় মায়াগো পিছনে খরচ করিস না, কিন্তু আমরা তাদের কথা কানেও নেই না। এর কিছুক্ষণ পর সেখানে একটা সুন্দরী মেয়ে আসে যার নাম টিনা। মেয়েটা এতটাই সুন্দর ছিল যেন ফুটন্ত গোলাপ ফুল, না মানে একটু বেশি আকর্ষণীয় আর কি। আর তাকে দেখতেই দুই বন্ধুর কপাল চোখে উঠে যায়, না মানে চোখ কপালে উঠে যায় আর কি। আমার বলতে ভুল হয়েছে বলে এটা মনে করবেন না যে আমি মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছি। মেয়েটা স্ট্যানলিকে এসে বলে এই ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। আসলে টিনার ব্যাগে একটা গোপন ক্যামেরা লাগানো ছিল যেটা দিয়ে সে ব্যাংকের সব সিকিউরিটি ভিডিও বানাচ্ছিল। টিনার বয়ফ্রেন্ডের নাম হলো ডোরিয়ান। সে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করছিল। সে টিনাকে ব্যাংকের সব তথ্য নেওয়ার জন্য পাঠিয়েছে। এরপর স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যায় একটা সুন্দর পার্টিতে তাকে দাওয়াত করে। সে বলে পার্টিতে অনেক সুন্দরী মেয়েরা আসবে, তুমি আসলে ভালো লাগবে। ব্যাংক ছুটি হতেই স্ট্যানলি একটা গ্যারেজে যায়, কারণ গ্যারেজে সে তার গাড়িটা ঠিক করতে দিয়েছিল, যেটা ছিল 1989 সালের হোন্ডা সিভিক মডেলের একটা গাড়ি। ক্লাসিক মডেলের এই গাড়িটা অনেক কারপ্রেমীদের কাছেই পছন্দের, কিন্তু গ্যারেজের মেকানিক গুলো খুবই দুষ্টু। সে শুধুমাত্র তেলের সমস্যার জন্য গাড়িটা দিয়েছিল, আর তারা এখন বলছে গাড়ির পুরো সাসপেনশনই পরিবর্তন করতে হবে। এমন মেকানিক আমাদের দেশেও অনেক আছে। এগুলো শুনে স্ট্যানলি খুব রাগ হয়ে যায়, কারণ আজকে রাতে তার যে করে হোক পার্টিতে যেতে হবে। এরপর মেকানিক তাকে ভুলিয়ে ভালিয়ে একটা ভাঙাচোরা গাড়ি ধরিয়ে দেয় আপাতত কাজ চালানোর জন্য। বাধ্য হয়ে স্ট্যানলি সেই ভাঙাচোরা গাড়িটা নিয়ে পার্টিতে আসে। আর তাকে এমন একটা গাড়ি নিয়ে আসতে দেখে সবাই সেখানে হাসাহাসি করছিল, কারণ এটা শহরের সব থেকে দামি একটা ক্লাব। সবাই নামি দামি গাড়ি নিয়ে পার্টিতে এসেছে। যাই হোক, ক্লাবের গার্ডের সাথে চার্লির আগে থেকে পরিচয় থাকায় সে পার্টিতে ঢুকতে পারে, কিন্তু স্ট্যানলির কাছে ক্লাবের মেম্বারশিপ ছিল না। অন্যদিকে সে একটা ভাঙাড়ি গাড়ি নিয়ে এসেছে, এই কারণে গার্ডরা তাকে তুলে বাইরে ফেলে দেয়। আর এমন অপমানিত আমি তো জীবনেও হয়নি। আপনারা কখনো হয়েছেন? আর এভাবে ক্লাব থেকে বের করে দেওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই একটা ব্রিজের উপরে তার গাড়িটা আবার নষ্ট হয়ে যায়। আজ তার দিনটাই খারাপ। সে মন খারাপ করে ব্রিজের কোনায় দাঁড়িয়ে থাকে, আর ঠিক তখনই সে দেখতে পায় পানিতে একটা লাশ ভেসে যাচ্ছে। স্ট্যানলি সেটা দেখে পানিতে নেমে দেখে আসলে এটা কোনো লাশ ছিল না, কিছু ময়লার স্তূপ পানিতে ভাসছে। আর সেটা উপর থেকে দেখেই একটা মানুষের লাশের মতো দেখাচ্ছিল। বিষয়টা এমন যেন চারপাশের প্রকৃতিও তার সাথে মজা নিচ্ছে। যাই হোক, রাগে সে ময়লাগুলো ছুঁড়ে মারতে গিয়ে সেখানে একটা মাস্ক খুঁজে পায়, আর এটা ছিল সেই মাস্কটা যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মাস্কটা নিয়ে সে বাসায় চলে আসে। বাড়িতে স্ট্যানলির একটা কুকুর আছে যার নাম মাইলো। বলতে পারেন এটাই তার বেস্ট ফ্রেন্ড। আর মাইলোর সাথে সময় কাটালেই তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। সে টিভি খুলতেই দেখে সেখানে ডক্টর নিউম্যান নামের একজনের সাক্ষাৎকার চলছে। লোকটা মূলত একজন মাস্ক বিশেষজ্ঞ। সে সম্প্রতি মাস্ক নিয়ে একটা বই লিখেছে, আর এটা নিয়েই সে ইন্টারভিউতে কথাবার্তা বলছিল। আর এটা দেখে স্ট্যানলির চোখ পড়ে সেই মাস্কের উপরে। কুকুরটাও মাস্কটা দেখে ঘে ঘু করছে। সে মাস্কটা নিয়ে আয়নার সামনে যায় আর নিজের মুখে পড়ে। মুখোশ পড়তেই সে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে পুরোপুরি পাল্টে যায়। তার পুরো মুখ সবুজ হয়ে গেছে, তার শরীরের পোশাকও পরিবর্তন হয়ে গেছে। কেউ দেখলে বুঝতেই পারবে না এটাকে। সে স্ট্যানলি থেকে মাস্কম্যানে পরিণত হয়েছে। আর তার গেটআপটা দেখতে অনেকটা ছাপড়ি পোলাপান ঈদে যেমন রং বেরঙের পোশাক কিনে অমন লাগছিল। এরপর সে তার রুম থেকে বের হয়, আর তখনই পকেট থেকে একটা দুষ্টু অ্যালার্ম ক্লক লাফাতে লাফাতে বের হয়ে আসে। ক্রিং ক্রিং শব্দ করতে করতে পুরো করিডোর লাফাতে থাকে ঘড়িটা। তার পকেট ডোরেমনের পকেটের থেকে কোনো অংশেই কম না। অদ্ভুত সব জিনিস বের হতে থাকে একের পর এক। অ্যালার্ম বন্ধ করার জন্য সে পকেট থেকে ইয়া বড় একটা হাতুড়ি বের করে আর ঘড়িটাকে মারতে শুরু করে। এক পর্যায়ে সে ঘড়িটা ভাঙতে পারে, কিন্তু এর আগেই সে পুরো মেঝের 12টা বাজিয়ে ফেলেছে। আমাদের দেশে বাড়িওয়ালারা তো একটা পেরেক মারলেই বাড়ি ছাড়ার নোটিশ দিতে 1 মিনিটও দ্বিধা করে না। আর তাই হট্টগোল শুনে স্ট্যানলির বাড়িওয়ালাও ঘর থেকে বের হয়ে আসে। ভাঙা মেঝে আর দেয়াল দেখে তার তো মাথায় আগুন লেগে যায়। সে তার বন্দুক বের করে স্ট্যানলির দিকে গুলি করতে শুরু করে। আমি তো কেবল বাড়িওয়ালার দুর্নাম করছিলাম, কিন্তু ওর বাড়িওয়ালা আরো বেশি ভয়ানক ছিল। সে অনবরত গুলি ছুটতে থাকে, কিন্তু একটা গুলিও স্ট্যানলির গায়ে লাগাতে পারেনি,
কারণ সে পিং পং বলের মতো লাফাচ্ছিল। আর শেষে জানালার কাঁচ ভেঙে সে বাইরে বের হয়ে যায় আর নিচের রাস্তায় চলে আসে। তারপর আমরা দেখি একটা গাড়ি হর্ন বাজিয়ে তাকে অনেক বিরক্ত করছিল, কারণ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে পকেট থেকে ছোট্ট একটা হর্ন বের করে সেটা বাজায়, আর মুহূর্তের মধ্যে সেটা এত বড় হয়ে বিশাল একটা আওয়াজ করে যাতে সামনে থাকা গাড়ির কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই সাথে সে ড্রাইভারেরও 12টা বাজিয়ে দেয়। আর এই সিনটা দেখে মনে হচ্ছিল ঢাকা শহরে এমন ট্রাফিক পুলিশ খুব দরকার, কারণ ড্রাইভাররা হর্ন বাজিয়ে যে পরিমাণ শব্দ দূষণ করে সেটা কোনো আইন দিয়েই থামানো যাচ্ছে না। এবার স্ট্যানলি সেই গ্যারেজে যায় যেখানে তার গাড়িটা সারতে দিয়েছিল। সে আগেই বুঝেছিল মেকানিক ইচ্ছা করেই তার গাড়িটা সারেনি, আর উল্টোপাল্টা যন্ত্রপাতির হিসাব দিয়ে তার কাছ থেকে বেশি টাকা মেরে নিতে চাচ্ছে। তাছাড়া ভাঙা গাড়িটা দেওয়ার ফলে তার পার্টিতেও অনেক বেশি বেজ্জতি হয়েছে, আর তাই সে তার গায়ে যত রাগ ছিল সব মেকানিক দুজনের উপরেই ঝেড়ে দেয়। সারা রাত তাওড়ামি করে সে ঘুমাতে যায়। পরের দিন সকালে স্ট্যানলির ঘুম ভাঙতেই তার মনে হয় সবকিছু স্বপ্ন ছিল। ঠিক তখনই দরজায় কেউ একজন এসে নক করে। দরজা খুলতেই সে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পুলিশটা স্ট্যানলিকে জিজ্ঞেস করে, তুমি কি গতকাল রাতে সবুজ মাস্ক পরা কাউকে দেখেছো? বাড়িওয়ালা মূলত পুলিশকে ডেকেছে গত রাতে তার বাড়ি ভাঙচুর হওয়ার কারণে। আজকাল আমাদের দেশে যে পরিমাণ ডাকাতি হচ্ছে তাতে যে কারো বাড়িতে এমন ভাঙচুর হয়ে যেতে পারে, তাই সবাই একটু সাবধানেই থাকবেন। কিন্তু স্ট্যানলি তো এদিকে পুলিশের কথা শুনে একটু অবাক হয়েছে। সে বুঝতে পারে গতকালকে যা হয়েছে সেগুলো কিছুই স্বপ্ন ছিল না, কিন্তু এটা যে বাস্তব ছিল সেটাও বিশ্বাস করতে তার একটু কষ্ট হচ্ছিল। তখন সে পুলিশকে বলে, আমি গত রাতে ঘুমিয়েছিলাম আর ইদানিং আমার কানে খুব সমস্যা হয়েছে, মাঝে মাঝে আমি কিছুই শুনতে পাই না। সে ভুলভাল বুঝিয়ে পুলিশকে কোনো মতে বিদায় করে দেয়, কিন্তু পুলিশের তার উপর একটু সন্দেহ হয়। সে তাকে একটা কার্ড দিয়ে বলে, তোমার যদি গত রাতের ব্যাপারে কোনো কিছু মনে পড়ে তাহলে আমাকে কল দিয়ে জানাবে। এটা বলে পুলিশ ওখান থেকে চলে যায়। পুলিশ চলে গেলে স্ট্যানলি তার রুমের ভেতরে এসে মাস্কটা ছুঁড়ে বাইরে ফেলে দেয়, কারণ সে কোনো ঝামেলা জড়াতে চাচ্ছিল না। কিন্তু আমরা দেখি অজানা কোনো একটা শক্তিতে মাস্কটা আবারও তার ঘরে ফিরে আসে। এরপর স্ট্যানলি অফিসে যায়। তার বস তাকে অনেক ঝাড়ি দেয়, কারণ সে প্রতিদিন লেট করে অফিসে ঢোকে। কিছুক্ষণ পরে একটা মহিলা সাংবাদিক আসে স্ট্যানলির সাথে দেখা করতে। সে এসে জিজ্ঞেস করে, 1989 সালের হোন্ডা সিভিক মডেলের গাড়িটা কি তোমার? আসলে গতকাল স্ট্যানলি যে মেকানিককে মেরেছিল তার ব্যাপারে অনুসন্ধান করতে এসেছে এই সাংবাদিক, কারণ সেখানে স্ট্যানলির গাড়ি মেরামত করতে দেওয়া ছিল। কথা বলতে বলতে সাংবাদিক জানতে পারে গত বছর স্ট্যানলির লেখা একটা প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটার নাম ছিল মিস্টার নাইস গাই। মেয়েটা তাকে বলে, তোমার লেখা পড়ে শত শত মেয়েরা তোমার উপর ক্রাশ খেয়েছে, সবাই তোমার মতো একজন জীবন সঙ্গী চায়, আর আমিও তাদের মধ্যে একজন। এটা শুনে স্ট্যানলি খুব লজ্জা পেয়ে যায়। কোনো মেয়ে যদি হঠাৎ করে আপনার এত প্রশংসা করে তাহলে আপনিও লজ্জা পাবেন, আর কেউ পাক আর না পাক আমি তো ভীষণ লজ্জা পাই। এরপর মেয়েটা তার পার্সোনাল নাম্বার দিয়ে তাকে বলে, তুমি ওই মেকানিকের সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে আমাকে কল দিও। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর রাতে বাড়ি ফিরে স্ট্যানলি শুয়ে শুয়ে সেই দিনের ক্লাবের ঘটনাটা ভাবছিল। গতদিন সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, আর মূলত টিনা নামের সেই সুন্দরী মেয়েটা ওই ক্লাবের ডান্সার ছিল। স্ট্যানলি প্রথম দেখাতেই টিনার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু স্ট্যানলি চাইলেও সেই ক্লাবে ঢুকতে পারতো না, কারণ এই শহরের সব থেকে দামি ক্লাব ওটা। এরপর সে দেখতে পায় সকালে যেই মাস্কটা সে বাইরে ফেলে দিয়েছিল সেটা তার সোফার উপরেই পড়ে আছে। এটা দেখে তার মাথায় আবার একটু কুবুদ্ধি আসে। স্ট্যানলি ভাবে এখনই মাস্কটার সদ্ব্যবহার করা উচিত। সে আবারও মুখোশটা পরে নেয়। অন্যদিকে টিনার বয়ফ্রেন্ডের লোকেরা ব্যাংক ডাকাতির সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, কিন্তু তারা ব্যাংকে ঢোকার আগে স্ট্যানলি ব্যাংকের সব টাকা লুট করে তাদের সামনে দিয়েই বের হয়ে আসে। তার ঘাড়ে 3টা ঝোলা ভর্তি টাকা ছিল। সে ডাকাতদেরকে বলে, তোমরা আসতে একটু দেরি করে ফেলেছো। তার মানে সে তার নিজের ব্যাংক থেকেই টাকা চুরি করলো। ঠিক তখনই পুলিশ চলে আসে, আর পুলিশ সেখানে এসে ডোরিয়ানদের লোকদেরকে দেখতে পায়। কিছু না করেই তার একটা বাস খেয়ে গেল আর কি। এরপর পুলিশের সাথে তাদের কিছুক্ষণ গোলাগুলি হয়। অন্যদিকে স্ট্যানলি অনেক বড় একটা লিমুজিন গাড়ি নিয়ে ক্লাবের সামনে চলে এসেছে। ক্লাবের সিকিউরিটি তাকে আটকাতে চাচ্ছিল, তাই সে বলে, ক্লাব তো হাউসফুল হয়ে গেছে, তুমি এখন ঢুকতে পারবে না। তখন সে তার পকেট থেকে 1 গাদা টাকা বের করে হাওয়ায় উড়িয়ে দেয়। গরম গরম ব্যাংক ডাকাতির টাকা বলে কথা। ক্লাবের বাইরে থাকা সবাই টাকা ধরার জন্য হইচই শুরু করে দেয়, আর এই সুযোগে স্ট্যানলি ভিতরে ঢুকে যায়। আর ক্লাবের ভেতরে তখন টিনা ড্যান্স করছিল। স্ট্যানলি ভেতরে যেয়ে টিনার সাথে নাচতে শুরু করে। আর এখানে মাস্ক পরা স্ট্যানলি কিন্তু পুরোপুরি ভিন্ন একজন স্ট্যানলি। মানে সে প্রচুর এনার্জেটিক, প্রচুর চঞ্চল, সেই লেভেলের মজার একটা মানুষ। তার পার্সোনালিটি আর নাচ দেখে টিনাও তার প্রতি একটু ইন্টারেস্টেড হয়ে যায়। অন্যদিকে ডোরিয়ান সেই ক্লাবেই ছিল। তার লোকেরা এসে বলে, আমরা ব্যাংকে যাওয়ার আগেই সবুজ মাস্ক পরা একজন ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে। ডোরিয়ান তখন অনেক রেগে যায় আর বলে, এটা কে করেছে? আর তখনই তার একজন লোক নিচের দিকে ইশারা করে বলে, সে এখন তোমার গার্লফ্রেন্ডের সাথে নাচছে। ডোরিয়ান নিচে এসে দেখে স্ট্যানলি একাই পুরো ক্লাব বাতিয়ে রেখেছে। এমনকি স্ট্যানলি ঠিক তখনই ডোরিয়ানের সামনেই তার গার্লফ্রেন্ডকে কিস করে। এগুলো দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। স্ট্যানলিকে দেখে একটা কথাই মনে হচ্ছিল, মুরব্বীরা বলতেন টাকা আর নারী যখন যার তারই। তাই ডোরিয়ানের মাথার সব তার ছিঁড়ে যায়। টাকা তো গেছেই, সাথে গার্লফ্রেন্ডও গেল। ডোরিয়ানের লোকজন সবাই মিলে স্ট্যানলির গায়ে গুলি করতে থাকে, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগছিল না। পুরো দৃশ্যটাই অনেক হাস্যকর ছিল। গুলি করার সময় স্ট্যানলির পাজামার একটা অংশ ছিঁড়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরই সেখানে পুলিশ আসে, ঠিক বাংলা সিনেমার মতো। ঘটনা ঘটা শেষ, তো এখন তাদের হাজিরা শুরু। অফিসার এসে ডোরিয়ানকে বলে, তোমার লোকদেরকে আমি ব্যাংক লুট করতে দেখেছি। এটা বলে ডোরিয়ান আর তার লোকদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আর তখন পুলিশ অফিসার স্ট্যানলির পাজামা ছেঁড়া অংশটা খুঁজে পায়, আর সেটা দেখে খুব ভালোভাবে চিনতে পারে এটা স্ট্যানলির পাজামা, কারণ সে ব্যক্তিগতভাবে তাকে চিনত। এরপরে অফিসার আর দেরি না করে সোজা স্ট্যানলির বাড়ি চলে আসে তার সাথে কথা বলার জন্য। এদিকে স্ট্যানলি ঘুম থেকে উঠে দেখতে পায় তার আলমারি ভর্তি টাকা আর টাকা। সে কোনো মতে টাকাগুলো সামলে নিয়ে দরজা খুলে পুলিশের
প্রশ্নের উত্তরে বলে আমার পাজামাটা না গতকালকে রাতে চুরি হয়ে গেছে। এটা পুলিশের কাছে খুব হাস্যকর লাগে, কারণ পাজামা কে চুরি করবে? তার আবল তাবল কথা শুনে পুলিশের সন্দেহ আরো প্রবল হয়। এরপর থেকে অফিসার তার উপর কড়া নজরদারি করতে শুরু করে। পরের দিন স্ট্যানলি অফিসে গেলে তার বস প্রতিদিনের মতোই তার উপর আবারও চড়াও হয়। সে তাকে বলে গতকাল রাতে আমাদের ব্যাংক লুট হয়েছে আর তুমি আজকে এসেছো। এবার স্ট্যানলি খুব রাগ হয়ে যায় আর তাকে বলে তুমি যদি আমার উপরে কোন রকম চেঁচামেচি করো তাহলে এই চুরির দায় আমি তোমার উপরে দিয়ে দেবো। মানে কি একটা অবস্থা! একেই বলে চোরের মায়ের বড় গলা। কিছুক্ষণ পর টিনা সেখানে আসে। সে স্ট্যানলিকে বলে আমার সেই মুখোশ পরা লোকটাকে খুব পছন্দ হয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই। স্ট্যানলি তাকে বলে আমি ওই লোকটাকে চিনি, তুমি চাইলে আমি আজকে রাতেই তোমার তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু এটা বলার পর সে বুঝতে পারে সে বিপদে পড়ে গেছে। সে কিছুতেই বুঝতে পারছিল না সে কিভাবে টিনার সাথে মাস্ক পরা স্ট্যানলি দেখা করাবে। এরপর সে ডক্টর নিউম্যানের সাথে দেখা করতে যায়। শুরুতে টিভিতে আমরা যা সাক্ষাৎকার দেখছিলাম ইনি মূলত সেই লোক। সে একজন নামকরা লেখক, সেই সাথে পুরাতন মুখোশ সংগ্রহ করা তার শখ। স্ট্যানলি তাকে সেই মুখোশটা দেখায়। সেটা দেখে ডক্টর নিউম্যান বলে এটা তো নর্স মিথোলজির গড লোকির মাস্ক। লোকি ছিল খুবই দুষ্ট একটা দেবতা, যদিও এটা নকল তবে এইরকম একটা মাস্ক লোকির কাছে ছিল। এরপর নিউম্যান তাকে পুরো ঘটনাটা বলে। লোকি এই মাস্কটা পরে অনেক বেশি দুষ্টমি করত, এই কারণে দেবতাদের রাজা ওডিন এই মাস্কটাকে স্বর্গ থেকে বাইরে ফেলে দেয়। এগুলো মূলত গ্রিক মিথোলজির অংশ। তখন স্ট্যানলি তাকে বলে এটাই গ্রিক দেবতার লোকির আসল মাস্ক। তার কথা শুনে নিউম্যান তাকে পাগল ভাবতে শুরু করে আর তাকে প্রমাণ দেওয়ার জন্যই স্ট্যানলি তার সামনেই মুখোশটা পরে। কিন্তু তার কিছুই হয় না, কাজ না হলেও সে সাপের মতো মোড়ামুড়ি করতে শুরু করে। তখন সে বুঝতে পারে এই মাস্ক শুধুমাত্র রাতেই কাজ করে। যাই হোক, নিউম্যানের সামনে সে প্রমাণ করে দেয় সে আসলে একটা পাগল ছিল আর স্ট্যানলিকে সে মানসিক চিকিৎসা নেওয়ার কথা বলে চেম্বার থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা স্ট্যানলি টিনাকে নিয়ে একটা পার্কে যায়, কারণ সে কথা দিয়েছিল টিনাকে মাস্ক পরা লোকের সাথে দেখা করিয়ে দেবে। সে টিনাকে বলে তুমি একটু ওয়েট করো, আমি আসছি। এরপর নিজেই মাস্ক পরে টিনার সামনে এসে হাজির হয়। ছেলে মানুষ যে মেয়ে মানুষের খপ্পরে পড়লে বাঘ ও গাধা হয়ে যায় এটা তার উপযুক্ত প্রমাণ। কিন্তু এদিকে সেই পুলিশ অফিসার সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল, কারণ সেদিনের পর থেকেই সে স্ট্যানলিকে নজরে রেখেছে। এবার সে হাতে নাতে ধরা পড়লো। পুলিশ বেরিয়ে এসে তাকে বলে তুমি এখনই ফ্রিজ হয়ে যাও। আর তখন আমরা দেখি স্ট্যানলি সত্যি সত্যি নিজেকে বরফে জমিয়ে ফেলেছে। মানে ও যা চাইতো সেটাই করতে পারতো। 90 দশকের ছেলেমেয়েরা ছোটবেলায় স্ট্যাচু নামে একটা খেলা খেলতো, অনেকটা সেরকমই। কেউ কাউকে স্ট্যাচু বললে সে দাঁড়িয়ে যেত, যতক্ষণ না সে চলতে বলতো ততক্ষণ পর্যন্ত ওই লোকটা নড়তে পারবে না। এটা মজার ছলে অনেকেই খেলতো। যাই হোক, এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু মার্কসম্যান এতই দুষ্টু যে সে হ্যান্ডকাপ তো ঠিকই পরে, কিন্তু তাদের সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়েও যায়। তার কাছে এই হ্যান্ডকাফ পুকি হ্যান্ডকাফের মতোই ছিল। আমি জানি অনেকেই এই হ্যান্ডকাফ দেখলে চিনতে পারবেন, অনেক অভিজ্ঞ লোক নিশ্চয়ই আছেন। এরপর সে বাইরে এসে দেখে শহরের সব পুলিশ তাকে ধরার জন্য পার্কের বাইরে দাঁড়িয়ে আছে। তখন স্ট্যানলি একটা ধামাকাদার ডান্স পারফরমেন্স করা শুরু করে। তার নাচের জাদুতে সব পুলিশও নাচতে শুরু করে। সে নাচের ফাঁকে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটা গলিতে ঢুকে যায় আর নিজের মাস্কটা খুলে ফেলে। এরপর সেখানে একটা গাড়ি এসে থামে আর এই গাড়ির ভেতরে ছিল পেগি, সেই সাংবাদিকটা যে তার সাথে দেখা করতে ব্যাংকে গিয়েছিল। পেগি তখন স্ট্যানলিকে সেখান থেকে বাঁচিয়ে পত্রিকা অফিসে নিয়ে আসে আর সে স্ট্যানলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পটিয়ে সব সত্য কথা বের করার চেষ্টা করে। বোকা স্ট্যানলি মাস্কের ব্যাপারে সবকিছুই বলে দেয়। তখন সেখানে ডোরিয়ান চলে আসে আর আমরা বুঝতে পারি পেগি মূলত স্ট্যানলিকে ধরিয়ে দেওয়ার জন্যই সব প্ল্যান করে রেখেছিল। এজন্য মেয়েদের ছলনায় কখনো পড়া যাবে না। আমি বলতে বলতে হাঁপিয়ে যাই, তাও আপনারা কেন যে শোনেন না। ডোরিয়ান মূলত মার্কসম্যানকে ধরিয়ে দেওয়ার জন্য $50,000 পুরস্কার ঘোষণা করেছিল আর সেই টাকার লোভেই পেগি এমনটা করেছে। এরপর সে মুখোশটা ডোরিয়ানকে দিয়ে দেয় আর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে উল্টো করে ঝুলিয়ে রাখে। তখন ডোরিয়ান তাকে জিজ্ঞেস করে এই মুখোশটা কিভাবে কাজ করে। তখন স্ট্যানলি তাকে বলে তোমাকে শুধু এটা পড়তে হবে। এরপর ডোরিয়ান মুখোশটা পরে নেয় আর সেও ঠিক একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে ঘুরতে মার্কসম্যানে পরিণত হয়ে যায়। কিন্তু তার চেহারাটা অনেক বেশি ভয়ানক দেখাচ্ছিল। মূলত এই মাস্কের একটা বৈশিষ্ট্য ছিল, যার ভেতরটা যেমন এই মাস্কটা সেটাকেই ফুটিয়ে তুলতো। এরপর ডোরিয়ান স্ট্যানলিকে না মেরে একটা সবুজ নকল মুখোশ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে নিয়ে তার বাড়িতে আসে, কারণ ব্যাংক থেকে লুট করা সব টাকা তো তার ঘরেই ছিল। তারা টাকাগুলো একটা ব্যাগে ভরতে থাকে। তখন স্ট্যানলির কুকুর মাইলো সবকিছু দেখছিল। কুকুরটা নিচে তাকায় আর দেখে স্ট্যানলির মুখ বেঁধে তাকে গাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এরপর যখন তারা টাকা নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল তখন মাইলো তাদের পিছু নেয়। কিছু দূর যেতেই তারা স্ট্যানলিকে পুলিশের সামনে ফেলে দিয়ে চলে যায়। পুলিশের তো আগে থেকে স্ট্যানলিকে সন্দেহ হচ্ছিল আর তাই মাস্ক সহ যখন তাকে পায় তারা আর দেরি করে না, হ্যান্ডকাপ পরিয়ে তাকে সরাসরি জেলে ঢুকিয়ে দেয়। এরপর টিনা স্ট্যানলির সাথে দেখা করতে জেলে আসে। সে সব জেনে গিয়েছিল যে মার্কসম্যানটা আসলে স্ট্যানলি। তখন স্ট্যানলি তাকে সবকিছু খুলে বলে। সে বলে আমি আসলে একটা স্টুপিড, কিন্তু মাস্কটা পরে আমি অন্যরকম ফিল করতাম, আমার যা ইচ্ছা আমি সেটাই করতে পারতাম। তখন টিনা তাকে বলে তুমি মাস্কটা ছাড়াও অনেক সুন্দর মনের একটা মানুষ। আর সে জানতে চায় ওটা আসলে কিভাবে কাজ করে, কারণ এখন ডেরিয়ানের কাছে সেই মাস্কটা আছে। তখন সে তাকে বলে ওই মাস্কটা তুমি একবার পড়লে তুমি যা চিন্তা করবে সেটাই করতে পারবে। ডেরিয়ান যেহেতু একটা মাফিয়া আর তাই সে নিশ্চয়ই এই মাস্কটা ব্যবহার করে অনেক ভয়ানক কিছু কাজ করবে। আর তোমার জায়গায় আমি থাকলে এখনই এই শহর ছেড়ে পালিয়ে যেতাম। এরপর টিনা তাকে একটা দুষ্টু বিদায় জানিয়ে জেল থেকে চলে যায়। কিন্তু টিনা পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই ডেরিয়ানের লোকেরা তার পিছু নেয়, কারণ টিনা স্ট্যানলিকে পছন্দ করতে শুরু করেছে সেটা ডেরিয়ান আগে থেকেই বুঝতে পেরেছিল। এরপর টিনা তাদের কাছ থেকে বাঁচার জন্য দৌড় দেয় আর বাইরে চেঁচামেচির শব্দ শুনে স্ট্যানলি জেলের জানলা দিয়ে বাইরে উকি দেয়।
আর দেখতে পায় টিনাকে গুন্ডারা তাড়া করছে। তখন সে পুলিশকে বলে কিছুক্ষণ আগে যে মেয়েটা আমার সাথে দেখা করতে এসেছিল তাকে কিছু গুন্ডারা তাড়া করছে, কিন্তু পুলিশ তার কথা শোনে না, কারণ এখানে পুলিশের ডিউটি শুধুমাত্র তাকে পাহারা দেওয়া। আর ঠিক তখনই আমরা দেখি স্ট্যানলির কুকুর মাইলো জেলের বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে তার কুকুরকে লাফ দিতে বলে। অনেক কষ্টে লাফাতে লাফাতে মাইলো জানালা দিয়ে ভিতরে ঢুকে আসে। এরপর স্ট্যানলি মাইলোকে পাঠিয়ে দেয় পুলিশের কাছ থেকে চাবি নিয়ে আসার জন্য। মাইলো খুবই বুদ্ধিমান একটা কুকুর ছিল, আর সে স্ট্যানলি সব কথা বোঝে। মাইলো খুব সাবধানে পুলিশের কাছ থেকে চাবিটা নিয়ে আসে, আর স্ট্যানলি জেল থেকে বের হয়ে এসে পুলিশের কাছ থেকে একটা বন্দুক চুরি করে। পুলিশটা টের পেয়ে গেলে তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি মেরে তাকে ঠান্ডা করে দেয়। এরপর সে আস্তে আস্তে জেলখানা থেকে বের হতে থাকে। ঠিক তখনই সেই পুলিশ অফিসারটা তার সামনে চলে আসে। সে পুলিশ অফিসারকে বন্দুক দিয়ে ভয় দেখায়, কিন্তু অফিসার বলে তুমি এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না, পুরো থানা পুলিশে ভরা। তখন স্ট্যানলি একটা বুদ্ধি বের করে। সে বলে তাহলে তুমি আমাকে কয়েদি হিসেবে বাইরে বের করে নিয়ে যাবে, আর যদি তুমি এটা না করো তাহলে আমি গুলি করে তোমার মাথা উড়িয়ে দেবো। বোকা স্ট্যানলির মাথায় একটু বুদ্ধি হয়েছে। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। অফিসার আর কোনো উপায় না পেয়ে স্ট্যানলিকে নিয়ে বাইরে বের হয়ে আসে। স্ট্যানলি অফিসারকে নিয়ে পুলিশের গাড়িতে করে ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ডোরিয়ান তখন সেই মাস্ক পরে ক্লাবের ভেতরে ঢুকেছে। সে তার পুরো গ্যাংয়ের লোকদেরকে নিয়ে ক্লাবে এসেছে, আর সেই সাথে টিনাকেও জোর করে এখানে ধরে এনেছে। এই ক্লাবটা হলো এই শহরের সব থেকে বড় মাফিয়ার ক্লাব, আর এই মাফিয়ার আন্ডারেই ডোরিয়ান কাজ করত। সে সবসময় তার বসকে মেরে তার জায়গা নিতে চাইছিল, আর এখনই তার জন্য এটা একটা বড় সুযোগ। এরপর ক্লাবের ভেতরে ডোরিয়ানের গ্যাংয়ের সাথে তার বসের খুব গোলাগুলি হয়। বসের লোকেরা ডোরিয়ানকে অনেক গুলি করে, কিন্তু এতে তার কিছুই হয় না, কারণ তার কাছে তখন মাস্কের সুপার পাওয়ার আছে। সে গুলিগুলো নিজের পেটে ঢুকিয়ে নেয়, এরপর মুখ দিয়ে গুলি করে মাফিয়া বসকে মেরে ফেলে। এরপর সে টিনাকে ক্লাবের একটা জায়গায় বেঁধে ফেলে, আর টিনার পায়ের নিচে একটা টাইম বোম লাগিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে টিনা সহ পুরো ক্লাবটাই বোমে উড়ে যাবে। মূলত টিনা তার সাথে চিট করেছে, তাকে রেখে মার্কসম্যানের প্রেমে পড়েছে, আর এজন্যই ডোরিয়ান তাকে শাস্তি দিচ্ছে। যদিও ভিলেন, তাও এক হিসেবে ভালোই কাজ করেছে। চিটারের শাস্তি এমনই হওয়া উচিত। কি অনেক ভাঙা হৃদয়ের মনের কথা বলে ফেললাম নাকি? আমার প্যারা নাই, কারণ আমার এমন XYZ নাই। যাই হোক, বোম কেনার টাকাটা বেঁচে গেছে। অন্যদিকে স্ট্যানলি অফিসারকে নিয়ে ক্লাবের সামনে চলে আসে। সে অফিসারকে বলে তুমি এখানেই বসে থাকো আর ওয়্যারলেসটা অন করে রাখো, কারণ কিছুক্ষণের মধ্যেই তোমার অনেক ফোর্স কল করা লাগবে। আমি ভেতরে যাচ্ছি। সে অফিসারকে হ্যান্ডকাপ দিয়ে গাড়ির সাথে বেঁধে রেখেছিল, তাই চাইলেও অফিসার গাড়ি থেকে বের হতে পারছে না। এরপর স্ট্যানলি সেই বন্দুকটা নিয়ে লুকিয়ে লুকিয়ে ক্লাবের ভেতরে ঢোকে, কিন্তু সে এতটাই বোকা ছিল যে কিছুক্ষণের মধ্যেই ডোরিয়ানের লোকেরা তাকে ধরে ফেলে। তাকে ধরে ডোরিয়ানের সামনে নিয়ে আসা হয়। মালটা আসলেই মেলা কিউট। ঠিক তখনই টিনা একটা বুদ্ধি বের করে। সে বলে মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। সে ডোরিয়ানকে শেষবারের মতো কিস করতে চায়। আর এত সুন্দর একটা মেয়েকে ডোরিয়ান কিভাবে মানা করবে? কিন্তু টিনা একটা শর্ত দেয়। সে বলে আমি মাস্ক পরা ডোরিয়ানকে ভালোবাসিনি, আমি আসল ডোরিয়ানকে কিস করতে চাই। এরপর ডোরিয়ান তার মাস্কটা খুলে হাতে রাখে আর টিনাকে কিস করে। আর এই সুযোগেই টিনা মাস্কটা ওর হাত থেকে একটা লাথি দিয়ে বাতাসে উড়িয়ে দেয়। তখন স্ট্যানলির কুকুর মাইলো ওই মাস্কটা ধরে ফেলে আর সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখন গুন্ডারা তাকে ধরে ফেললে মাইলো নিজেই সে মাস্কটা পরে নেয়। মাস্ক পরার পর মাইলো আরো বেশি দুষ্টমি করতে শুরু করে, কারণ সে এখন একটা সুপার ডগে পরিণত হয়েছে। সে ডোরিয়ানের সব লোকদেরকে ভয় দেখায় আর তাদেরকে অনেক মারে। অন্যদিকে স্ট্যানলি আর ডোরিয়ানের মারামারি চলছিল। স্ট্যানলি তাকে খুব হাস্যকর ভাবে মারতে থাকে। তারপর সে মাইলোর কাছ থেকে সেই মাস্কটা খুলে নেয়, কিন্তু ডোরিয়ানের লোকেরা তাকে অনেক গুলি করতে থাকে, আর একটা গুলি মাস্কে যেয়ে লাগে। গুলি লেগে মাস্কটা উড়ে গিয়ে কাউন্টারের পেছনে পড়ে যায়। এরপর স্ট্যানলিও আর কোনো উপায় না দেখে লাফিয়ে গিয়ে কাউন্টারের পেছনে পড়ে, আর মুহূর্তেই সে আবারও মার্কসম্যান পরিণত হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এসেই সবাইকে বলে কি ব্যাপার, তোমরা কি আমাকে মিস করছিলে? স্ট্যানলি প্রথমেই টিনার কাছে যায়, কারণ সেখানে একটা বোম লাগানো ছিল। নর্মালি মানুষ বোম লাগানো থাকলে কি করে, কিন্তু আমরা এখানে নর্মাল কারো কথা বলছি না। আর তাই স্ট্যানলি বোমটা খেয়ে ফেলে। জি হ্যাঁ, একটা টাইম বোম তার পেটের মধ্যেই ফেটে যায়, আর তার মুখ থেকে শুধুমাত্র একটু বোমের আগুন আর ধোঁয়া বের হয়। এরপর ডোরিয়ান তাকে মারার জন্য কাছে আসে আর একটা পুলের উপরে এসে পড়ে। তখন স্ট্যানলি একটা গাছের গায়ে বাথরুমের ফ্লাশ আঁকায় আর ডোরিয়ানকে ফ্লাশ করে দেয়। সে পানির ঘুন্ডির মধ্যে ঘুরতে ঘুরতে পুলের ভেতরে ঢুকে যায়, ঠিক যেমনটা আমরা কমোডে ফ্লাশ করি। সব শেষে সেখানে পুলিশ চলে আসে। ঠিক আগের মতোই মারামারি শেষে পুলিশ হাজির, আর পুলিশ এসে ডোরিয়ানের সব লোকদেরকে ধরে ফেলে। সবাই তখন ক্লাব থেকে বের হচ্ছিল। তখন স্ট্যানলি আর টিনাও একসাথে বের হচ্ছিল, কিন্তু এমন সময় পুলিশ অফিসার বলে ওঠে স্ট্যানলিকে আটকাও। এই অফিসারের চোখের সামনেই সবকিছু ঘটেছে, তাই সে জানে আসল মার্কসম্যান কে। আর ঠিক তখনই সেখানে শহরের মেয়র টিলটন চলে আসে। অফিসার মেয়রকে বলে এটাই হলো সেই মার্কসম্যান, কিন্তু মেয়র তাকে ধমক দিয়ে বলে আমি ডোরিয়ানকে নিজের চোখে মাস্ক পরতে দেখেছি, সে ছিল আসল মার্কসম্যান, আর এই ভদ্রলোক তো আমাদের জীবন বাঁচিয়েছে। আর এভাবেই স্ট্যানলি পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যায়। আর তখন মাইলো মাস্কটা নিয়ে সবার চোখের সামনে থেকেই বের হয়ে আসে। ক্লাব থেকে স্ট্যানলি, টিনা আর মাইলো হাসতে হাসতে বের হয়ে যায়। নিরুপায় অফিসার শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। এরপর দেখা যায় স্ট্যানলি, টিনা, মাইলো আর তার বন্ধু চার্লি সবাই মিলে ওই ব্রিজের উপরে আসে যেখানে স্ট্যানলি প্রথমবার মাস্কটা খুঁজে পেয়েছিল। এখানে স্ট্যানলি সিদ্ধান্ত নেয় সে মাস্কটা আর ব্যবহার করবে না। আর এখন টিনাও আসল স্ট্যানলিকে ভালোবেসে ফেলেছে। তারা দুজন মাস্কটা নিয়ে ব্রিজের কোনায় আসে, আর স্ট্যানলি টিনাকে বলে এই মুখোশটা ছাড়া কিন্তু আমি একটা স্টুপিড, তুমি কি আমাকে এভাবেই ভালোবাসতে পারবে? তখন টিনা মাস্কটা নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দেয় আর স্ট্যানলির সাথে দুষ্টমি করতে থাকে। আর তখনই স্ট্যানলির বন্ধু চার্লি মাস্কের লোভ সামলাতে না পেরে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সে মাস্ক পর্যন্ত পৌঁছানোর আগেই দেখা যায় পাজি মাইলো তার আগেই মাস্কটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর এভাবেই
এই মুভিটা শেষ হয়ে যায়। তো আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই দুষ্টু মিষ্টি গল্পটা? আমি অনেক আগে এই মুভিটা দেখেছিলাম, কিন্তু এটা নতুন করে আবার যখন দেখছিলাম তখন সেই পুরাতন হাসিগুলো আবার ফিরে এসেছিল। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা আর ভালোবাসাই আমাদের একান্ত কাম্য। আর এই মুভিতে একটা গভীর চিন্তা লুকিয়ে আছে। আপনাদের মধ্যে কে কে বিষয়টা ধরতে পেরেছেন? আসলে আমার কাছে মনে হয়েছে আমরা সবাই কোনো না কোনো মুখোশ পরে থাকি। যেমন কেউ ভালো হওয়ার নাটক করি, কেউ বা হয়তো খারাপ, কেউ বিভিন্ন সিচুয়েশনে ভদ্র থাকার চেষ্টা করি। হয়তো মনের মধ্যে তখন উল্টোপাল্টা কাজ করতে মন চাচ্ছে, কিন্তু সেগুলো না করে লোকলজ্জার ভয়ে চুপ করে থাকি। দিন শেষে সবাই কোনো না কোনো ভাবে একটা মুখোশ পরে আছি আমরা। আর এই জাদুর মুখোশটা শুধুমাত্র আপনার ভেতরে সেই চরিত্রটাকেই বাধাহীনভাবে বাইরে প্রকাশ করতে সাহায্য করে। আসলে আমাদের সবার আসল শক্তি আমাদের চিন্তায়, কোনো জাদুতে না। যার চিন্তা যত সুন্দর সে তত বেশি শক্তিশালী। আর তাই সবসময় আপনাদের চিন্তাগুলোকে সুন্দর রাখার চেষ্টা করবেন। মুখ আর মুখোশের এই মনোমুগ্ধকর গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মিস্টার নবিতা ভাই। তিনি বলেছিলেন, ভাইয়া আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক, কিন্তু আপনি কখনো আমার নাম বলেননি। আশা করি পরের ভিডিওতে বলবেন। আপনার মুভি এক্সপ্লেইন আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। আপনাকেও অসংখ্য ধন্যবাদ নবিতা ভাই। তবে এর পরবর্তীতে আপনার কমেন্ট তখনই পড়বো যখন আপনি সাথে শিজুকা অথবা ডোরেমনকে নিয়ে আসবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালোকে ভালোবাসবেন।